সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার, আলবদর, আল শামস, এই শব্দগুলোতে 2 দিন বেশ সরব মহান জাতীয় সংসদ। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। যদিও আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন, মামলা হামলা ও দমন পীড়নের অভিজ্ঞতা নিয়েই বর্তমান সংসদের অনেক সদস্য এখানে এসেছেন। এই সংসদ মজলুমের সংসদ উল্লেখ করে তিনি অতীতে দুঃসময়ে কথা স্মরণ করেন এবং বলেন, সংসদ যদি কার্যকরী না হয় বা না হলো, তাহলে প্রাণবন্ত হলে লাভটা কি? এর আগে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হলে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়। এছাড়া গতকালকে আবার 17 সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম চাওয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে বিরোধী দলের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে সাড়া দেওয়া হয়নি। এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে পরস্পরের মধ্যে চলমান এই তর্কের শেষ কবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে আবার আজ গণভোটের গণরায় বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দল। আর এর পরিপ্রেক্ষিতে বাড়ছে বিভাজন। এখন প্রশ্ন হলো, দেশকে এগিয়ে নেওয়ার যে মূল মন্ত্র, তা থেকে কি সরে যাচ্ছে সরকারি দল ও বিরোধী দল? আমরা দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সংসদ বিতর্ক, বাড়ছে বিভাজন। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনা ছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের এই আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি সমর্থিত সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নতুন করে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আপনি আবার সংসদ সদস্য হয়ে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনে। চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমার ডানে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, সংসদ বিতর্ক, বাড়ছে বিভাজন। এই প্রশ্নটা নিয়ে একটু যেতে চাই প্রথমে মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু, কালকে সংসদে যদি বলি কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান, তিনি বেশ উঁচু গলায় রাজাকার শব্দটা বলেছেন এবং সে সাথে সবচেয়ে যেই কথাটা তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমিরকে নিয়ে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে সেটা ডাবল অপরাধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরিবারের কেউ যদি জামাত করে, তারা ডাবল অপরাধ। আসলে এই বিষয়টা আসলে পরে দেখা গেছে দুজনের মধ্যে একটু বিতর্ক হয়েছে। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানরা জামাত করতে পারবেন কিনা বা না পারার কারণটা কি? ধন্যবাদ জয়নুল আপনাকে। আমাদের নীলুফার মনি আবার সংসদ সদস্য হচ্ছেন, অলরেডি হয়ে গেছেন, গ্যাজেট হয়ে গেছে। আমরা খুবই খুশি যে আপা অনেক দিন ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কঠিন সময়ে সবসময় কথা বলে গেছেন এবং আমরা আশা করব যে সংসদে উনি তার সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। তো দেখেন, এই মুক্তিযুদ্ধ আমাদের মহান স্বাধীনতা এবং বাংলাদেশের একটা, যেটার উপর দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশ নিয়ে যখনই কথা বলতে চাইব, যখনই আলোচনা হবে, তখন কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা আসবে। মুক্তিযুদ্ধকে আমরা, অনেকে মনে করেছিল যে ইতিহাসে অনেক স্মৃতি ম্লান হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে কখনোই ম্লান হবে না। যেমন দেখবেন, আমাদের জন্মের সময় যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি ঘটনা ঘটে, তখন আমরা কখনো ওই কথাটাকে ভুলি না, ঠিক আছে না? যে বলি যে এর জন্মটা হয়েছে ওই সময়ে, এর জন্মের সময় এ ধরনের ঘটনা ঘটেছিল। এবং মানুষ তো কখনো তার জন্মের সময়টাতে ভুলে না। দেখবেন, প্রত্যেকে জিজ্ঞেস করলে ভাই আপনার জন্ম কখন, উনি কিন্তু খুব সুন্দর করে বলতে পারে যে আমার জন্ম হয়েছিল এই সময়ে, এই পরিস্থিতিতে। তো আমাদের একটা গর্ব করার জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমরা বলতে পারি যে কিভাবে আমাদের অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, একটা গণহত্যা হয়েছিল, গণহত্যার ভিত্তিতে আমাদের মুক্তিযুদ্ধটা কেন এত মহিয়ান গরিয়ান। কারণ একটা বিরাট প্রতাপশালী শক্তির বিরুদ্ধে আমাদের খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মেজর, যখন রাজনৈতিক নেতাদের উপর ক্র্যাকডাউন হয়েছে, একজন সাধারণ মেজর এই তার দেশের স্বাধীনতার ভালোবাসার প্রতি দাঁড়িয়ে বিদ্রোহ করেছিলেন।
এবং বিদ্রোহ সবসময় একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ একটা প্রতিবাদ মানে হচ্ছে কি, এই বিদ্রোহ যদি ফেল করে তাহলে তো তার মৃত্যু অনিবার্য। এবং সত্যিকার অর্থে রাজনৈতিক নেতারাও তখন যে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন, আমরা অনেক অনেক ধরনের সমালোচনা করতে পারি। সত্যিকার অর্থে এটা সাহসিকতার ব্যাপার, যেটা আমরা এখন 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। আমরা যারা 24শে গণ অভ্যুত্থানে কাজ করেছি, এটা যে কত বড় সাহসের ব্যাপার, এটা যে কত বড় ঝুঁকির ব্যাপার, এটা আমরা প্রত্যেকটা পদে পদে টের পেয়েছি। সুতরাং আমি যেটা মনে করি যে এটা সত্য যে আমরা বিতর্ক চাই না, আমরা চাই যে বিতর্কটা বন্ধ হয়ে যাক, আমরা চাই যে একই কথা বারবার আর কত শুনবো, নতুন করে কিছু শুনতে চাই, আমরা এখন বর্তমান নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের সবসময় রেফারেন্স হিসেবে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ কি আমাদেরকে ঐক্যবদ্ধ করবে না বিভক্ত করবে? দেখেন, মুক্তিযুদ্ধ কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। 24শে গণ অভ্যুত্থানও আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। যখনই 24শে গণ অভ্যুত্থানের কথা আসবে দেখবেন আমরা সবাই এক হয়ে যাব, সবারই অবদান আছে। মুক্তিযুদ্ধও আমাদেরকে ঐক্যবদ্ধ করে। আপনি দেখবেন এই যে জামাতের লোকেরাও বলছে যে আমি মুক্তিযুদ্ধের সন্তান বা নাতি, কেউ বলছেন আমি মুক্তিযুদ্ধে, ওনাদের দলে মুক্তিযুদ্ধ আছে। এটা মানে কি? এর মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধকে স্বীকার করছে। এই যে জামাতের পক্ষ থেকে এবারে তারা স্মৃতিসৌধে গিয়েছেন শ্রদ্ধা জানাতে, যদিও প্রথা অনুসারে গিয়েছেন, আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। তাদের 71-এর ভূমিকা যদিও এই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আজকে এসে তারা বাধ্য হয়েছে যে এই মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাতে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়েও তাদেরকে বলতে হচ্ছে যে আমাদের দলেও মুক্তিযোদ্ধা আছে। তার মানে কি? তারা মুক্তিযুদ্ধকে ওন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু জামাত আজকে বিরোধী দল, জামাত আজকে মানুষের সমর্থন পেয়েছে, এটাও তো সত্য। তাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং যাদেরকে নির্বাচিত করেছে তাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। এখন আমরা কি তাদের ওই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তাদের রাজনৈতিক বৈধতাকে চ্যালেঞ্জ করব, নাকি একটা সমঝোতায় আসব? না, আমি কিন্তু সমঝোতার পক্ষে। আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে, কারণ বিএনপি জামাত তো একসাথে দীর্ঘ সময় রাজনীতি করেছে, বিএনপির পক্ষ থেকে জামাতকে বলা উচিত যে ভাই, আপনারা 1971 সালের আপনাদের যে রাজনৈতিক ভূমিকা ছিল এবং সেই ভূমিকাটা যে আপনারা স্বাধীনতার বিপক্ষে নিয়েছেন বা স্বাধীনতার পক্ষে নেন নাই, এটা আপনারা স্বীকার করেন। স্বীকার করে নিয়ে আপনারা দুঃখ প্রকাশ করেন। তারপরে বাংলাদেশের আসেন আমরা সবাই একাকার হয়ে রাজনীতিটা করি। কারণ আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা দেখেছি, এবং আমি মনে করি বিএনপিও সেটা বিশ্বাস করে। বিএনপি যদি এটা বিশ্বাস না করতো তাহলে গোলাম আজমের সাথে এক কাতারে দাঁড়িয়ে খালেদা জিয়া মিটিং করতো না। তাহলে খালেদা জিয়া তার মন্ত্রী পরিষদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব মতো এত প্রমিনেন্ট জামাতের নেতাদেরকে উনি মন্ত্রী পরিষদে স্থান দিতেন না। নিশ্চয়ই বিএনপি লোকেরা বিশ্বাস করে যে জামাত কোনো ধরনের যুদ্ধাপরাধের সাথে জড়িত না। যদি তারা মনে করতো যে জামাত ভয়ঙ্কর যুদ্ধাপরাধের সাথে জড়িত বা মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা খুবই নিন্দনীয়, যেটা আমাদের তৎকালীন সামরিক শাসকরা জানতারা করেছিল, তাহলে নিশ্চয়ই বিএনপি তাদের সাথে ঐক্য হতো না, বিএনপি তাদের সাথে এত ক্লোজলি রাজনীতি করতো না। এই জায়গায় একটু আপনাকে থামে, তাহলে এখন কেন বিএনপির নেতারা জামাতকে বারবার এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারী বিষয়গুলো তুলে এখন তুলছে? আমি যেটা মনে করি আর কি, আমি যেটা মনে করি যে যেহেতু রাজনৈতিক বিতর্ক হয়, আমি জামাতকে এটা বলেছিলাম যে আপনারা যাদের সাথে আপনাদের সংঘাত লাগবে, আপনাদের দোষ ত্রুটি আর কিছু খুঁজে না পেলে ওইটাকেই ধরবে। আমি যেটা মনে করি, জামাতের রাজনীতি যেহেতু বাংলাদেশে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কারণ আপনি দেখেন জামাতের লোকদেরকে অ্যাপারেন্টলি মানুষ মনে করে জামাতের লোকেরা ভালো, অ্যাপারেন্টলি মনে করে জামাতের লোকেরা ধর্মভীরু, অ্যাপারেন্টলি মনে করে জামাতের লোকেরা সৎ। হ্যাঁ, আপনি দেখবেন এই যে এতগুলো এমপিদের মধ্যে ব্যাংক খেলাফি হয়েছে, ঋণ খেলাফি হয়েছে, জামাতের লোক কিন্তু সেরকম বেশি নাই, বেশিরভাগ ঋণ খেলাফি কিন্তু বিএনপির। আপনি দেখবেন এই সন্ত্রাস, চাঁদাবাজি, তারপরে ধর্ষণের যত অভিযোগ আছে, কম্পারেটিভলি রাজনৈতিক দল হিসেবে জামাতের বিরুদ্ধে অভিযোগটা কম। আপনি যদি দেখেন যে মানে নানা ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য, লুটপাট, এগুলোর সাথে জড়িত জামাতের সংখ্যা মানে রাজনৈতিকভাবে কম পাবেন। ফলে তাহলে জামাতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য কী হবে? একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে আছে, তারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, সুতরাং ওইটাকেই তারা বারবার ব্লেম করবে। আপনি বিএনপির বিরুদ্ধে জামাত কি বলে? রাজনীতি উঠলে দেখবেন বিএনপির এই দোষ ত্রুটিগুলোই বলে যে তারা সংঘাত করে, তারা দুর্নীতি করেছে, তারা চাঁদাবাজি করে, তারা দুঃশাসন করে, তাদের রাজনৈতিক শাসন ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলে। তো আমি যেটা মনে করি, জামাতের আপাত দৃষ্টিতে কোনো ত্রুটি বিচ্যুতি হয়তো সেভাবে দৃশ্যমান পায় না বলেই তাদের পুরনো জায়গাটা নিয়ে করে। আর জামাতকেও বুঝতে হবে যে এই জায়গাটা জামাতের সাথে যারই বিরোধ হবে
সেই জামাতকে এই জায়গাটাতেই প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমি সবসময় বলেছি যে জামাতকেও এই জায়গাটা থেকে একটা দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো, যেহেতু আপনারা জামাতের সাথে রাজনীতি করেছেন, যেহেতু জামাতের সাথে রাজনৈতিকভাবে আপনাদের হৃদ্যতা, জেলখানা, লড়াই, সংগ্রাম, ক্ষমতা সব ভোগ করেছেন, সুতরাং আপনারা এটা একটা মিটমাটে আসেন। আর যদি মনে করেন যে না, জামাতের সাথে রাজনীতি করবেন না, তাহলে আপনারা তো এখন 2/3 ক্ষমতায় আছেন, আপনারা জামাতকে নিষিদ্ধ করে দেন, রাজনৈতিকভাবে জামাতের বিরুদ্ধে। কিন্তু ওইটা না করে সারাক্ষণ খালি এই যে সংসদে বসে বা বিভিন্নভাবে করে, এটা আমি মনে করি আমাদের আনপ্রোডাক্টিভ একটা ধন্যবাদ প্রসেস। অসংখ্য ধন্যবাদ মঞ্জু নীলোফার চৌধুরী মনি। আপনি কি বলবেন আসলে? মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন জামায়াতের কোনো দোষ ত্রুটি না পেয়ে তারা এই জায়গায় আঘাত করছে জামায়াতকে। যদি আমি এভাবে বলি, বিএনপি সরকার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে, এটা করে সবাই বিশ্বাস করে। প্রধানমন্ত্রী হিসেবে প্রশংসনীয় হয়ে উঠেছেন তারেক রহমান। সংসদে মুক্তিযুদ্ধ রাজাকার এই বিষয় নিয়ে বেশি আলোচনার চেয়ে নাগরিক সুযোগ সুবিধার নিয়ে কি আলোচনা কম হচ্ছে? আপনার কি এটা মনে হয় কি না? একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে জামায়াতের কোনো দোষ ত্রুটি না পেয়ে বারবার জামায়াতকে এই জায়গায় আঘাত করা হচ্ছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচক মঞ্জু ভাইকে শুভেচ্ছা। আপনার যে কথাটা মঞ্জু ভাই বললেন, কিছুটা আমি স্বীকার করলেও সম্পূর্ণ স্বীকার করতে রাজি না। এই কারণে যে দেখেন, বেসিক বলতে একটা শব্দ থাকে, বেসিক, মৌলিক এবং যৌগিক একটা শব্দ আছে, দুটো। মৌলিকটা কিন্তু বাধ্যতামূলক, যৌগিকটা তা না। আজকে 2026 সালে আপনার ফেব্রুয়ারি মাসের শহীদ বেদিতে, আপনার শহীদ মিনারে জামাত বিরোধী দল হিসেবে পদার্পণ করেছিলেন। আমরা খুশি হয়েছিলাম। আমি তাদের পক্ষে বক্তব্য রেখেছি ওইখানে টেলিভিশনগুলোতে। তখনও জানি না জামাত কি বলেছেন, জামাতের আমির কি বলেছেন। 2026 সালে যে দলটা বলতে পারে অকপটে যে আমরা নিয়ম মানার জন্য এসেছি, আপনি বুঝবেন কথাটা, নিয়ম মানার জন্য এসেছি, তার মানে আমরা তো কিন্তু নিয়ম মানার জন্য যাইনি, বরং আমরা যাই বলেই ওটা নিয়মে পরিণত হয়েছে। আমাদের কথা যে যাদের জন্য আমরা ভাষাটাকে পেয়েছি সেখানে আমরা যাই, এটা আমাদের দায়িত্ব, এটা কর্তব্য। তাকে স্মরণ করলে আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, আমি যদি ভালো কাজ করি আমাকে স্মরণ করবে। এবং শহীদ মিনারে, আপনার সাভার স্মৃতিসৌধে সেম কথাটাই আমরা শুনেছি। তাহলে যদি আমরা সেম কথা শুনি, আপনার মেন্টাল পাপ এক জিনিস আর বাহ্যিক পাপ এক জিনিস। এই দলটা বাহ্যিক এবং মেন্টাল, মানসিকভাবে দুইভাবেই কিন্তু তারা পুণ্যর চেয়ে পাপ এখানে অর্জন করেছে। যদি আমি দেশ হিসেবে চিন্তা করি, ধর্মের রাজনীতি আমি আনলাম না, আমার নেতা বলেছেন ধর্ম নিয়ে উনি রাজনীতি করেন না। তো এই যে এই জায়গায় এখন পর্যন্ত যারা ওন করে যে আগেই ভালো ছিল বা আমি এটার সাথে এক না, তাইলে আপনার আজকের যারা এই সময়ের জন্মগ্রহণ করেছে শিবিরের বা জামাতের সব নেতাই কিন্তু 71-এর আগে না, 71-এর পরেও আছে। তারা কিন্তু প্রায় সময় এই কথাটা বলে যে আমরা তো ওই সময় আমাদের জন্মই হয় নাই। বাট জন্মটা বড় কথা না, আপনার কর্মটা এবং আপনার আদর্শ যদি ওই জায়গায় হয়, তাহলে আপনাকে ধরতে হবে যে আপনি মানুষ হিসেবে আপনি ওখানেই পড়ে আছেন। তাইলে আপনার যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু যখন শেখ মুজিব রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তারপরে কিন্তু এই আলোচনাটা আসতো না। আরেকটা জিনিস যেটা বলছেন মঞ্জু ভাই, যে তাহলে বিএনপি তাহলে ওন করতো না, বিএনপি তাদের সাথে যুগপৎ আন্দোলন এক জিনিস, যুগপৎ একসাথে কাজ করে কাজের দাম দেওয়া এক জিনিস, আর প্রকৃত বেসিক জিনিসটাকে মানা বা চলা এক জিনিস। আমরা একবারও অস্বীকার করি না যে জামাতের সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলন ছিল না, আমাদের তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন ছিল না। আমরা বহু বছর একসাথে জামাতের সাথে ছিলাম, জামাতের সাথে মন্ত্রিপরিষদ ভাগাভাগি করেছি, আমি অস্বীকার করব না। কিন্তু সেটা ছিল তার আন্দোলনে তার ফলাফল। জামাত এমন একটা দল, স্বাধীনতার পরে থেকে তার শাস্তির জায়গায় হবে। জনগণ যদি চায় সে আসবে, যেমন আজকে এসেছে বিরোধী দল হিসেবে। সেটা আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, লজ্জাস্কর, কিন্তু ভোট পেয়েছে, এটা তো সত্যি। এইখানে তো তাকে আমি অস্বীকার করতে পারি না। সে তো এই দেশে জন্মগ্রহণ করেছে, জন্মগত নাগরিক সে এই দেশের, এটা তো আমি অস্বীকার করতে পারি না। কোনো সরকার তার নাগরিকত্ব বাতিল করে নাই। যেটা 71-এ বাতিল হয়েছিল কিছু, সেটা কিন্তু পরে আবার সাধারণ ক্ষমার মধ্যে পড়ে গেছে। তো এখন আপনার কথা হলো, যদি নাগরিক থাকে, নাগরিকের দেশে
ভালো মন্দ কাজের জন্য পুরস্কার অথবা শাস্তি হবে। সে যতবারই রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করলেও তার শাস্তি হবে, অথবা আপনার শাস্তিই হবে, পুরস্কার এখানে প্রশ্ন আসে না। তাইলে আপনার মনে করেন যে ওই জায়গায় তার সাথে থাকাটা অপরাধ না, যুগপৎ আন্দোলনটা অপরাধ না। এবং এই যে আজকের শিবির বা আজকের ছোট মানুষটা, যে মানুষটা জামাত মনা, শিবির মনা, তারা যে কথাটাই বলুক না কেন, তাদের আদর্শ যে জায়গায়, আমি ওই জায়গাটাই ধরে নিব। এই জন্য মাঝে মাঝে বলে যে একজন মুক্তিযুদ্ধে যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তিযোদ্ধা হতে পারে না। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি মনে করি যে আমাদের শেখার আছে, বলার আছে, আমি আবারও বলছি, যারা সংসদে খুব স্ল্যাংলি বলেছেন, হতে পারে কোনো মুক্তিযোদ্ধা তার খুব আতে ঘালে গেছে, সে তার দৃষ্টি, সব মানুষে, এখানে আমরা 3 জন কথা বলছি, 3 জনের কথার ধরন কিন্তু একরকম না। কারো কথা মানুষের শুনতে ইচ্ছা করে, কারো কথা বলার সাথে সাথে মানুষ অপছন্দ করা শুরু করে। যদিও এখানে 3 জনই আমরা নরম করে কথা বলি, আমি অন্য জায়গার কথাও বলছি, আমার কলিগদের কথা বলছি, আমি অনেক সময় অনেক শক্ত কথা বলি, কিন্তু এটা দেখি সহজভাবে মানুষ নিয়েছে। কিন্তু আমার চেয়ে কম শক্ত কথা বলেও অনেক আমার কলিগ আছে যে সারাদিন গালি শুনেছে। তা এই জায়গাটায় আমি বলতে চাই যে অ্যাপ্রোচের একটা ব্যাপার, সংসদ সদস্য হলেই যে তার অ্যাপ্রোচ একই রকম হবে এমন না, মানে কারো কারো এরকম হতে পারে। আমি একটি জায়গায় থামাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা যখন বলে, তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, 1971 সালের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি অফিস, বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রতিকৃতির সংরক্ষণ এবং প্রদর্শন করার কথা। এবং যদি না করে এটা সংবিধান লঙ্ঘন হয় এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে মুক্তিযোদ্ধারা যেভাবে এই বিষয়টাকে স্টাবলিশ করে, মুক্তিযুদ্ধ, রাজাকার, এই বিষয়টাকে এই বিষয়টাকে তারা বেশি স্টাবলিশ করে। এখানে একটা জিনিস আছে, শেখ মুজিবুর রহমানের ছবিটাকে, যুক্তি আছে, আপনার কথার যুক্তি আছে, কিন্তু সময়টা একটা ফ্যাক্টর। সময়, স্থান, কাল এবং অন্যায়, অপকর্ম কোনোটাই ভালো কর্ম না। আপনার যদি যে নেতা বা নেত্রীরা ছিল 15.5 বছর, তারা যদি ওই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবুরের নামের উপর যুদ্ধ করেছে, উনি ছিলেন না যুদ্ধে, কিন্তু ওনার অবদান অস্বীকার করা যায় না। আমি বলি জাতির পিতা হিসেবে, এটা এইখানেই প্রশ্নটা, আমি এই জায়গায় আসছি। তো এইটাও অস্বীকার করা যায় না, বাট তার উত্তরাধিকাররা তাকে যেভাবে ইউজ করেছে, যেভাবে তার চেতনা বিক্রি করেছে, সেটার সঙ্গে যদি ভাসানী, সোহরাওয়ার্দী, আপনার শেরে বাংলাকে ফজলুল হক, তারপরে আপনার নুরুল হক সহ যারা যারা তখন ছিলেন, উসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো আছেনই, তো এই নেতাগুলোর কথা যদি তারা বলতেন, আজকে কিন্তু তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হতো না, এই জিঘাংসার মুখোমুখি হতে হতো না। যেহেতু তারা এই কাজটা করে নাই, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে আইনটা অন্যায়ভাবে আইন হিসেবে করা হয়েছে, কারণ জাতির পিতা কখন হবে, 3 জন এখানে আছি, 3 জন যদি বলি, তাহলে সে কিন্তু কণ্ঠভোটে বা চরম সংখ্যাগরিষ্ঠতায় হবে। কিন্তু সংশোধন হয় না এখনো, তো সেই সংবিধান আমি ওটাই বলছি, মেনে চলার কথা, মেনে যেহেতু আমরা কিন্তু এটা লঙ্ঘন করি নেই, লঙ্ঘন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, বলতে পারেন আমরা এটা এখনো নেইনি। 2 মাসের সরকার, তার অনেক চাপের মধ্যে আছে, অনেক কিছু হয়তো বা সেই কারণে সে এর দিকে নজর দিতে পারে না, বাট লঙ্ঘন কিন্তু আমরা করি নেই। ছবি যারা নামিয়েছে তারা এটার জবাবটা ভালো মতো দিতে পারবে। এবং আমরা কিন্তু তখনও, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার স্বাধীনতার ঘোষক থেকে আপনার বাদ দিয়েছে এবং বলাটা এক ধরনের অপরাধে গণ্য করেছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ তখন থেকে আমরা আমাদের ভয়েস রেজ করেই গিয়েছি, আমরা কিন্তু বন্ধ করি নেই, এখন পর্যন্ত বন্ধ করি নেই যে আপনি বলবেন যে সংবিধানকে লঙ্ঘন কেন হচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু তখনও বলেছি, আপনি যদি তখনকার আমার টকশোগুলো দেখেন, আমি 100 বার বলেছি, এটা আমার কথা, এটার জন্য যদি আমাকে তারা অ্যারেস্ট করতো, টর্চার করতো, বাট আমি জেনে শুনেই করেছি, কারণ কোনো অন্যায় বেশিক্ষণ টিকে না। কাউকে তো গ্রেফতার করেছে, তা কাউকে করেছে, আমাকে করলেও করতে পারতো, বাট আমি বলেছি। তো এই জন্য কিছু কিছু সংশোধনী আইন, আমি বলবো না আইন আকারে প্রকাশ করলে সব সংশোধনী হয় না, আর সেই সংশোধনী আপনার নিয়ে, যে সংশোধনীগুলি নিয়ে আপনার প্রশ্ন আছে, সেটা কিন্তু 2 দলেরই, সব দলেরই
সরকারি দল এবং বিরোধী দল যদি এটা নিয়ে উচ্চবাচ্য না করে তাহলে কিন্তু এটা নিয়ে আর কোনো কথা হয় না, এবং আইনের জায়গায় হয়তো ঠিক জায়গা মতো বলবৎ হবে। ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জুর কাছে যেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, সেই সংসদে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কিছু বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়া শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে আন্দোলন করেছিল তখনকার জামায়াত ইসলামী। এই বিষয়টা কতটা সত্য? যদিও আন্দোলন করে থাকে, যদি আন্দোলন করে থাকে তাহলে এতদিন গোপন রাখা হয়েছে কেন, এমন প্রশ্ন উঠছে। আর ডাকসুর সাবেক ভিপি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, এই ধরনের দাবি সম্পূর্ণ উদ্ভট বিষয়টা। আর তিনি সাংসদের আবার এটাও বলেছেন, জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম বক্তব্য দিয়েছিলেন। আপনি কি বলবেন আসলে তার এই বক্তব্য? দেখেন, ইতিহাসের জায়গাগুলো তো কোনো কিছু গোপন করার সুযোগ নাই। ইতিহাসের বিষয়গুলো তো ইতিহাসের পরতে পরতে পাতায় পাতায় লেখা আছে। আমরা ইতিহাসে যেটা দেখেছি যে 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের পরে, এরপরে যখন পোলারাইজেশন হলো, মানে সামরিক শাসনের বিরুদ্ধে 62-র শিক্ষা আন্দোলন, 52-র ভাষা আন্দোলন হয়েছে এর আগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আইয়ুব খান বিরোধী আন্দোলনে মানে সেখানে কিন্তু সকল রাজনৈতিক দলের আপনি দেখবেন একটা গাঁটছাড়া ছিল, এবং সেখানে আওয়ামী লীগ, জামাত এরা কিন্তু একসাথে আন্দোলন করেছে। ঠিক আছে, এখন প্রসঙ্গ হচ্ছে 70 সালের নির্বাচন যখন আসলো, 70 সালের নির্বাচনের জায়গায় 69-এর গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে, 69-এর গণ অভ্যুত্থান আপনি দেখবেন সেখানে কিন্তু সকলেই কিন্তু আইয়ুব খানের বিরুদ্ধে একটা অবস্থানে ছিল। এখানে যে ত্রুটি বিচ্যুতিটা যেটা ধরা হয় সেটা হচ্ছে 71 সালে যে মালেক মন্ত্রিসভা ছিল আমাদের প্রাদেশিক সরকারে, সেখানে জামাতের বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন, কিন্তু সেখানে অন্যান্য দলেরও মন্ত্রী ছিলেন তখন, কিন্তু জামাতের মন্ত্রীদের ব্যাপারটা বেশি হাইলাইট করা হয়। ফলে এখানে তৎকালীন সময়ে আমাদের পূর্ব পাকিস্তান আন্দোলনে যাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে এখানে দায়টা কেউ তখন এড়াতে পারেন না। এটা গেল একটা দিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যখন 25শে মার্চের গণহত্যা হয়ে গেল, আমি ধরে নিলাম কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক অবস্থান একরকম থাকতে পারে, উনি স্বাধীনতার পক্ষে, আমি স্বাধীনতার বিপক্ষে, আপনি পক্ষে, আরেকজন বিপক্ষে, এই ধরনের থাকতেই পারে। যখন কোনোটা গণহত্যা হয়, গণহত্যার তো কোনো রাজনৈতিক রূপ থাকতে পারে না। যেমন আমরা এবারে কেন আওয়ামী লীগকে দলীয়ভাবে দায়ী করছি, এত বড় একটা গণহত্যা হওয়ার পরে আমরা যখন দেখলাম পত্রিকার সম্পাদক, তারপরে আপনার বিজিএমইএ, এফবিসিসিআই এর নেতারা ওই গণহত্যাকে সাপোর্ট করে প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন, তখন আমরা বলেছি যে না, এটা দলীয়ভাবে একটা ফ্যাসিজম, এরা প্রত্যেকে ফ্যাসিবাদের অংশ। আপনি ধরেন আমাদের দেশে কি হয়, আপনি ধরেন আমি যখন একটা পিতা হই, আমার সন্তান যদি কোনো চুরি করে বা কোনো অন্যায় কাজ করে, আমি তাকে পুলিশে দেই না? দায়িত্ব কি? আমার সন্তানকে আইনের হাতে সোপর্দ করা। আমি আবার কোর্টে গিয়ে তার জন্য জামিন চাইব। যেই পিতা তার দুষ্কৃতিকারী সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, আমরা সেই পিতার প্রশংসা করি। আর যেই পিতা তার সন্তানকে প্রশ্রয় দেয় অন্যায় কাজের জন্য, সেই পিতাকে পর্যন্ত আমরা দোষী করি যে তুমিও মিয়া একটা কাপুরুষ বাপ বা একটা মানে শয়তানের অংশীদার। তো রাজনৈতিক বিভেদ এক জিনিস, কিন্তু যখন গণহত্যার মতো অপরাধ হয়, জ্বালাও পোড়াওয়ের মতো ঘটনা হয়, তখন আপনাকে একটা স্পষ্ট পজিশন নিতে হয়। বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের ব্যাপারে আমাদের প্রধান অভিযোগটা হচ্ছে যে 25 মার্চের আগ পর্যন্ত তার রাজনৈতিক ভূমিকা কী ছিল, তার রাজনৈতিক বক্তব্য কী ছিল, সেটা খুব বড় ধরনের ধর্তব্যের বিষয় না। 25শে মার্চের পরে আপনি দেখবেন বহু লোক মুসলিম লীগের সাপোর্টার ছিলেন, কিন্তু 25শে মার্চের পরে তারা কিন্তু স্বাধীনতার পক্ষে চলে আসছেন। বহু লোক স্বাধীনতাকে পছন্দ করেন না, স্বাধীনতা আন্দোলনকে সাপোর্ট দেন না, কিন্তু 25শে মার্চের গণহত্যার পরে সে কনভার্ট করে সে বলছেন না, এটা হইতে পারে না, এই ধরনের হত্যা, জুলুম, নির্যাতন হইতে পারে না। এই যে এবারে আমাদের আন্দোলনে যে এই যে শিশু, কিশোর, মা, বাবা সবাই রাস্তায় নেমে গেল কিসের ঘটনার পরে? আবু সাঈদের ঘটনার পরে সবাই চেঞ্জ হয়ে গেছে, না এটা হইতে পারে না। মুগ্ধকে হত্যার পরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে সাধারণ মানুষ বলছেন নো, আর আওয়ামী লীগকে সাপোর্ট করা যায় না, আর শেখ হাসিনা এইভাবে ছেড়ে দেওয়া যায় না। 25শে মার্চের পরে আসলে বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এবং এই ভাগের জায়গায় যারা এরপরও যারা স্বাধীনতার পক্ষে আসেন নাই, তারা কিন্তু ইতিহাসের দায় কখনো এড়াতে পারবেন না। আমরা যেরকম এখন গণহত্যা করে নাই, শেখ হাসিনার দুষ্কৃতিকারের অংশ না, কিন্তু কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, তাকেও কিন্তু আমি বলছি যে সেও এই পাপের ভাগিদার।
তো এই জায়গা থেকে আমি যেটা বলি যে আপনি কি ছিলেন, আপনি মানে 69-এর গণ অভ্যুত্থানে কোন পক্ষে ছিলেন, আপনি আন্দোলন সংগ্রামে কোন অবস্থানে কার জন্য পক্ষে ছিলেন, আগরতলা মামলায় কোন পক্ষে ছিলেন। যেমন জামাত সবসময় বলে যে আমরা তো 70 সালে নির্বাচনে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা দাবি তুলেছিলাম। ভাই উনি তো নির্বাচনে জিতছে, আপনি দাবি তোলার কি আছে, তাই না? এখন ধরেন উনি নির্বাচনে জিতছেন, আমি বললাম যে নীলোফার চৌধুরী মনিকে শপথ পড়ানোর জন্য আমি দাবি দিয়েছি, এটা দাবি দেওয়ার কিছু, এটা তো ওনার রাইট, তাই না? তো এইটা কোনো মহত্বতার জায়গা না, এটা অনিবার্য জায়গা। আপনি যদি এটা বিরোধিতা করতেন তাহলে আপনি আরও বেশি মানে মানে ব্লেমড হতেন। আমার বিবেচনার জায়গাটা হচ্ছে 25শে মার্চের গণহত্যার পরের জায়গাটা থেকে যারা তখনও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখেন নাই বা এই গণহত্যাটাকে চ্যালেঞ্জ করতে পারেন নাই, বলতে পারেন নাই যে এটা একটা অমানবিক কাজ হয়েছে, এটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, এটা আমাদের জাতিসত্তা, আমার মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক জনতাকে মানে উপর একটা জুলুম, অত্যাচার, নৃশংসতা চালানো হয়েছে, এটা যারা বলতে পারেন নাই তাদের ইতিহাসের দায় আছে। এই ইতিহাসে জামায়াতকে জামাত অবশ্যই দায় এড়াতে পারে না, সেটা জামাত প্রমাণ করুক। জামাত যদি প্রমাণ করতে পারে যে 25শে মার্চের গণহত্যার পরে সে এটাকে, জামাতের কিছু 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 লিটারেচারে এই কথাটা আছে যে ধরেন বিহারি হত্যা হয়েছিল, বিহারি হত্যার প্রতিবাদে বা বিহারি হত্যার কাউন্টার হিসাবে এই 25শে মার্চের গণহত্যা হয়েছে, হতে পারে, এটাও হিস্ট্রিতে থাকতে হবে। বিহারি হত্যাও কিন্তু একটা অমানবিক জেনোসাইড, সেটাও হয়েছে। আমার কথা হলো এই সমস্ত জায়গা সব ক্ষেত্রে এসে আপনাকে একটা ক্লিয়ার পজিশন নিতে হবে, ঠিক আছে? এখন অসুবিধাটা কোথায় আমি আপনাকে বলি, কি মনে হয় ক্লিয়ার পজিশন নিতে পেরেছে কি? ক্লিয়ার পজিশন নিতে পারছে না। এই জন্য আমি একটা বলি আপনাকে এর কারণটা কি। কারণটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে এমন একটা পণ্য বানিয়ে ফেলেছে এবং এমন একটা জায়গায় আওয়ামী লীগের দুশ্চরিত্রের সাথে মুক্তিযুদ্ধটাকে সে মানে মোল্ড করে ফেলেছে, মানে এটাকে কি বলা যায়, ব্লেন্ড করে ফেলেছে। যেমন বিএনপি প্রচুর মুক্তিযোদ্ধা আছে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা উনি নিজেই তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি বীরুত্তম, কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এই দাবি করতে পারে না। কেন পারে না? কারণ বিএনপির তখন জন্ম হয় নাই, ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ দাবি করতে পারে সে মুক্তিযুদ্ধের সংগঠক, সে মুক্তিযুদ্ধটা সংগঠিত করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে অফিসিয়ালি। এখন প্রশ্ন হলো যে আপনি মুক্তিযুদ্ধ করার পর, ধরুন আমি একজন বীর মুক্তিযোদ্ধা, বা আমরা যদি বলি এই জামানার আমি বলি যে আমি একজন জুলাই যোদ্ধা, তো আমি জুলাই যোদ্ধা হয়েছি বলে কি আমি দুর্নীতি করতে পারবো? আমি কি আরেকজনের উপর জুলুম করতে পারবো? আমরা যেরকম এখন ছাত্রদের, এবারে দেখবেন যে অভ্যুত্থানের পরে আমরা ছাত্রদের অনেক আচরণের সমালোচনা করেছি। তুমি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছো, তোমাকে আমার সেলিউট, কিন্তু তুমি যেটার জন্য লড়াই করেছো, তুমি যদি তার বিরুদ্ধে ভূমিকা রাখো তাহলে তো তোমাকে আমি ব্লেম করবো। তাহলে মুক্তিযোদ্ধা তিনি যদি সে লুটপাট করেন, তিনি যদি চুরি করেন, যেমন কি হয়েছে দেখেন, আমার খেয়াল আছে মনিয়াপা আপনার তো আরো খেয়াল থাকার কথা যে 81 সালের নির্বাচন আমি দেখেছি, কম্বল চোরা মুজিব কোর্ট আর দেব না নৌকায় ভোট, 18টি সাক্ষী আছে আর যাব না নৌকার কাছে, এই ধরনের স্লোগান শুনেছি আমরা তখন ছোট, স্কুলে পড়ি আমরা। তো তার মানে কি? তার মানে হচ্ছে তুমি মুক্তিযুদ্ধ করেছো, রাইট, বাট তুমি কম্বল চুরি করেছো। তোমার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজেই বলছে আমার দলের লোকেরা কম্বল চুরি করেছে। দুর্ভিক্ষ হয়েছে 74 সালে, মানুষ ডাস্টবিনের খাবার কেড়ে খেয়েছে। আপনি মুক্তিযুদ্ধ করেছেন বলে আপনি দুর্ভিক্ষ আনবেন, আপনাকে তো এটার জন্য ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ এইভাবে মুক্তিযুদ্ধটাকে কলুষিত করেছে, ফলে বাংলাদেশে একটা জেনারেশন বা একটা জনমত তৈরি হয়েছে। দেখবেন কিছু লোক আছে মুক্তিযুদ্ধ শুনলেই সে খেপে যায়, বলছে ভাই এটা আর বলেন না, এটা বলে বলে আমাদেরকে অনেক ইয়া করা হয়েছে আমাদের পর। আপনি পিওর মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ করে না সেই রাজাকার, আওয়ামী লীগ না করলে সেই জিয়াউর রহমানকে বলেছে পাকিস্তানের চর, দেখেছেন? তো সুতরাং এই জায়গাটা একটা পাল্টা ন্যারেটিভও দাঁড়িয়ে গেছে, এই জন্য বিষয়গুলো জটিল হয়ে গেছে। জামাত এখন চিন্তা করে সে যদি এখন সব তওবা করে ক্ষমা চেয়ে সে যদি আসে, তাহলে সে যে ন্যারেটিভটা তৈরি করেছিল সেটা তো তার কাউন্টার হবে, এই জন্য জটিলতাগুলো তৈরি হয়েছে। তারপর আমি যেটা মনে করি, এনাফ ইজ এনাফ, 55 বছর পার হয়েছে, বিএনপি জামাত বসে এই বিষয়টা ফয়সালা করা উচিত। ধন্যবাদ। যদি নীলোফার চৌধুরী মনি, মুজিবুর মঞ্জু একটি কথা বলেছেন কালকে না আজকেই, সম্ভবত আজকেই
হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর 2 আসন সংসদ সদস্য হেটিম আজহারুল ইসলাম। জাতীয় সংসদ অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তুলেন, সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বলেন বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয় 1971 সালে, তাহলে মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? এমন একটা প্রশ্ন তুলেছেন। আপনার উত্তরটা একটু জানতে চাই। দেখেন, এটা তো একটা হাস্যকর কথা উনি বলেছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, নো ডাউট, নট অনলি, এখনও যদি আপনি বিএনপি স্ট্যান্ডিং কমিটি হিসাব করেন যাদেরকে চালিকা শক্তি, তাতে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা। বিএনপির অনেক নেতা মুক্তিযোদ্ধারা মিলে যখন একটা কাজ করে তাহলে তাদেরকে কি বলে? সে তো মুক্তিযুদ্ধ করেছে, নো ডাউট, কোনো সন্দেহ নাই। সে দেশ স্বাধীন করেছে, দেশের জন্য স্বাধীনতার ঘোষণা করেছে, সে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, এবং শুধু যুদ্ধ করেই ক্ষান্ত হননি, উনি কিন্তু বীর বিক্রম উপাধিতেও ভূষিত হয়েছে। কার মাধ্যমে? তৎকালীন শেখ মুজিবুর রহমান, উনি দিয়েছেন। তাহলে এই যে এই একজন যোদ্ধা, খাঁটি মুক্তিযোদ্ধা, খাঁটি ঘোষক, এই এতগুলো নিয়ে উনি যখন যে দলটা করেন এবং ম্যাক্সিমাম তার সহকর্মীদের নিয়ে দল করেছেন, সেই মুক্তিযুদ্ধের সময় সহকর্মী সমস্ত বাংলাদেশে উনি গিয়ে আগে মুক্তিযোদ্ধাদের খুঁজেছেন বা মুক্তিযোদ্ধারা ওনার কাছে এসেছেন। তো সেইখানে সেটা তো মুক্তিযুদ্ধের দলই বলা হবে। এই জন্য বিরোধী দল যখন বিরোধী দলের ওয়াকআউট করার কথা তখন করে না, যখন করার কথা না তখন করে, যখন যা বলার কথা সেটা বলে না, যখন যা করার কথা সেটা করে না। তো সমস্যা হলো এটাই। এটা কি বলার অপেক্ষা রাখে? আমি যদি অঙ্ক কষি, আমি সরল অঙ্ক করব, সেখানে সরল অঙ্কে যোগ থাকবে, বিয়োগ থাকবে, পূরণ থাকবে, ভাগ থাকবে, চারটাই থাকবে ব্র্যাকেটের মধ্যে। আমি সেটা তো সেগুলো সেই আইন কানুন ফর্মুলা মিলে যদি করি আমার অঙ্ক মিলবে, এটাই স্বাভাবিক। তো ওনারা ফর্মুলার বাইরে যখন কথা বলে তখন হাস্যকর মনে হয়, এবং তখন মনে হয় যে এই যে মঞ্জু ভাই যে বললেন 55 বছর পরে আসলে তো এটার কোনো করা উচিত না। উন্নত দেশ কি করে? মুক্তিযোদ্ধাদের নিয়ে সাগরের মধ্যে নিয়ে ডুবায় দেয় জাহাজ, যাতে ওই আলোচনাটা না আসে। দেশকে একটা সময়ের পরে দেশকে সামনের দিকে পৃথিবীর সাথে খাপ খাইয়ে পৃথিবীর সাথে প্রতিযোগিতায় চলতে হবে, চলে। কিন্তু এই অনুন্নত উন্নয়নশীল দেশগুলোই এমন, শুধু আমরা অতীত নিয়ে আলোচনা করি এবং অতীতকে ধরে রাখি। জামাত যদি, বিরোধী দল যদি তার অতীতকে ধরে না রাখতো, যদি ওই বেদিতে গিয়ে যদি আপনার কি বলে শহীদ মিনারের বেদিতে গিয়ে যদি না বলতো যে আমি আইন মানার জন্য এসেছি, আইন মানার জন্য এসেছি 21 তারিখে আমরা মনে করি আমরা জন্মদিনটা তো আইন মানা না। আপনার জন্মদিন আপনার বাচ্চারা পালন করে, আপনি আপনার বাচ্চাদেরটা করেন, ওয়াইফেরটা করেন, সেটা তো আইন মানা না। সেটাকে স্মরণ রাখাই হচ্ছে একটা কালচার। এই যে কালচার, যে পৃথিবীতে যে দেশের যে জাতির কালচার যত সমৃদ্ধ সে জাতি তত উন্নত। আপনি গিয়ে কি করলেন? আপনি বললেন আইন মানার জন্য এসেছি, তাহলে আপনার সঙ্গে দ্বন্দ্বটা আমার তো কোনো দিনই মিটবে না। আপনি প্রতিদিনই আমাকে দগ্ধ করবেন, আমাকে রক্তাক্ত করবেন, আমাকে নিয়ে ট্রল করবেন, তাহলে আমি আপনাকে ছাড় দিব, অথচ দোষী আপনি সবচেয়ে বেশি। আমি যদি দোষ অঙ্কুরে ধরি তাহলে আপনি সমস্ত সারাটা জীবন দিয়ে আপনার দোষকে স্খলন করার সুযোগ পাবেন না। তাহলে আপনি তারপরেও যদি এই ধরনের কথাগুলো বলেন, আপনি সংসদে, মহান জাতীয় সংসদ বলা হয়, যেইখানটা দেশকে চালায়, যেইখানটা আপনার গণতন্ত্রকে সমৃদ্ধ করে, সেইখানে আপনার আমার সোনার বাংলা গানটা কিন্তু কোনো গান না, এটা কিন্তু একটা আপনার সিম্বলিক, এটা কিন্তু একটা আপনার দেশের কথা মনে করিয়ে দেয়। আপনার ওই দেশটাকে মনে করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য ওই লাইনগুলো এনে সামনে দাঁড় করানো হয়। সেইখানে আপনি দাঁড়ালেন না, আপনি সম্মানই দিলেন না, যেটা সম্মান দেওয়া বাধ্যতামূলক আপনার একটা দেশের নাগরিক হিসেবে। তাহলে আপনি বলেন যে আপনি কি করে আশা করেন আমি আপনার সমস্ত কথাগুলোকে ভুলে যাব, আমি আপনার সমস্ত কথাগুলোর সাথে একমত হব? আপনি তো আমার কথার সাথে কেন, দেশের জাতির কথার সাথে একমত হচ্ছেন না। আপনি আজকে দেখেন নারীরা তাদেরকে ভোট দেয় নাই, শুধুমাত্র যে নারীগুলোকে তারা বায়াস্ট করে একদম ওই যে হীরক রাজার দেশের মতো মেশিনের মধ্যে ঢুকাতে পেরেছিল, তারা ছাড়া আজকে নারীরা এইটুকু বুঝে গিয়েছে যে আমার স্বাধীনতা খর্ব হবে ওনারা আসলে, আমি ঘর থেকে বাইরে বেরোতে পারবো কিনা সন্দেহ আছে ওনারা আসলে,
আমি আমার চাকরির স্থলে ঠিক মতো কাজ করতে পারবো কিনা সন্দেহ আছে। 2026 সালে আপনি যদি বলেন আপনার চাকরির টাইম 5 ঘন্টা, পৃথিবীর কোন প্রতিষ্ঠান আপনাকে 5 ঘন্টার জন্য কাজে, এরপরেও আপনার 2 বার 3 বার 6 মাসের বাধ্যতামূলক ছুটি দিতে হবে। কোনো পুরুষের জন্য 6 মাসের ছুটি নেই, 6টা মাস কোম্পানিকে বা সরকারকে আপনাকে টানতে হবে। তার উপর যদি আপনি 5 ঘন্টা দিয়ে আপনি 8 ঘন্টার বেতন নেন, এটা তো হবে না। তার মানে এই বলাটা মানে তোমাকে যেন অকপটেই তোমাকে ছাড়িয়ে দেওয়া হয় ঘরবন্দি করার জন্য। ঘরবন্দি করার জন্য। তো এই যে এই জিনিসগুলো আপনার সাথে তো পৃথিবীর কোনোখানে কিছু মিলছে না, আপনার সাথে ধর্মও মিলছে না। কারণ ধর্ম বলে নাই নারী কোনো কাজ করতে পারবে না, ধর্ম বলে নাই নারী ধর্ম আপনার আব্রু ঠিক রাখতে বলছে, সেটা কিন্তু শুধু নারীকে না, নারী পুরুষ সবাইকে। আমরা যদি ইসলামিক কান্ট্রিগুলোতে দেখি, তারা কিন্তু পুরুষরাও ফুল হাতা কাপড় পরে, মাথায় আলখাল্লা পরে, নারীরাও পরে। তো সেইখানে আপনাকে এক এক দেশে এক এক আবহাওয়া অনুযায়ী হয়তো কাপড় পরে। আপনি যখন বাধ্যতামূলক কিছু করেন এবং সেটা করার জন্য আপনি আপনার হাত তুলতেও পিছপা হন না, আপনার মুখ চালাতেও পিছপা হন না। আপনি একটা নারীকে, একটা সম্মানিত নারীকে যে সম্মানের সাথে কাজ করে, তাকে আপনি পতিতা বলতে বাধ্য হয়েছেন, বলেছেন বাধ্যতামূলক। তো সেই নারী কিভাবে আপনাকে মনে রাখবে? আচ্ছা আপা, একটা প্রশ্ন করে রাখি, সময় হয়তো পাবো কিনা জানি না। সেটি হচ্ছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তার এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন বর্তমানে আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। মানে আওয়ামী বয়ান এখন বিএনপির সংসদদের মুখে আসছে, এই কি জবাব দেবেন? এইটা আমি বলতে চাই যে উনি অনেক কথাই বলে। দেখেন 2 মাস হয় নাই যে সরকারের বয়স, সে নাহিদ বলে ফেলেছে সবচেয়ে অজনপ্রিয় সরকার। তো এই টাইপের কথা যদি বলে, যার কিনা 100 দিনে হানিমুন পিরিয়ড বলে, আপনি সবচেয়ে অজনপ্রিয় বানিয়ে ফেললেন। তো ঠিক এইভাবে উনি কথাগুলো বলেন। সেই কথাগুলোতে আমরা মনে করি তারা বলার জন্য এই কথাগুলো বলছেন, এবং তারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আমি এটাই মনে করছি। আরেকটা প্রশ্ন, সেটা আচ্ছা পরে আসছে আপনার কাছে, একটু যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু, আপনি নিশ্চয়ই, আপনার কাছেও খবরটা এসেছে, সেটা হচ্ছে লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এখন যারা সংসদে আছেন, সরকার, বিরোধী দল, তারা এই মুক্তিযুদ্ধ চেতনা, রাজাকার, আলবদর, আলশামস এগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেই ফাঁকে আওয়ামী ফেসিবাদ আবার প্রতিষ্ঠা হচ্ছে কিনা বাংলাদেশে, যেহেতু শপথ করার একটি ভিডিও প্রকাশ হয়েছে। না, প্রথম কথা হচ্ছে আমরা তো শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য আমরাও ফিরিয়ে আনতে চাই, ঠিক আছে না? তো যদি এরকম কেউ শপথ করে থাকে, তাহলে তো আমরা তাদেরকে সহযোগিতা করব যে আসেন ফিরিয়ে এনে আমরা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করি। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বাস্তবতা। তারা একটা ইতিহাসের অংশ হয়ে বাংলাদেশের রাজনীতি করেছে, লম্বা সময় ধরে তারা ক্ষমতায় ছিল, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, 2 বার বাংলাদেশকে ফ্যাসিবাদের শাসনের অন্ধকার গহ্বরে তারা পতিত করেছে। একটা 75-এর পূর্ববর্তী সময়টা, আর একটা তো গত 15 বছর তারা আমাদেরকে সেখানে দিয়েছে। এটাকে আমরা যতই বলি, এটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ফয়সালা করতে হবে, ঠিক আছে? রাজনৈতিকভাবে যদি আমরা ফয়সালা না করি, আজকে জামাতকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে একই প্রবলেম আমাদেরকে আবার 5-10 বছর 15 বছর পরে আমাদেরকে ফেস করতে হবে। সেই জন্য দেখেন, আজকে যে আমরা বলছি রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করেছে কে? পুনর্বাসন করেছে সব, আপনি দেখবেন শেখ মুজিবুর রহমান, উনি প্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এখন আপনি আসেন, সাধারণ ক্ষমা ঘোষণাটা উনি করলেন, এটা সঠিক হয়েছে সঠিক হয়নি, সেটা একটা বিতর্কের বিষয়। যে কোনো যুদ্ধের পর, যে কোনো ক্রাইসিসের পর আমরা কি করি? আপনার অফিসে একটা বড় গন্ডগোল হয়েছে, একটা অংশ আপনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আপনি যদি মনে করেন অফিস চালাতে গেলে আমাকে সবাইকে মিলেমিশে চলতে হবে, তখন আপনাকে একটা ঘোষণা দিতে হয় যে ঠিক আছে, যারা অন্যায় করছো, ভুল করছো, সরি বলো, তোমাদেরকে আমরা কি করে দিলাম, ক্ষমা করে দিলাম, এখন থেকে নিয়ম মেনে চলো, এই ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে আপনি যারা আপনার অন্যায় করেছে, আন্দোলন করেছে, ভুল করেছে, তাদেরকে একটা নিয়মের মধ্যে, বিচারের মধ্যে আপনি তাদেরকে এক্সপেল করে দিলেন পার্টি থেকে বা আপনার এই অফিস থেকে বাদ দিয়ে দিলেন। এখন ব্যাপার হচ্ছে যে দেখেন, 1975 সালের পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছেন, উনি কিন্তু বীরত্তম এবং উনি কিন্তু সেক্টর কমান্ডার, ওয়ান অফ দি মানে জায়ান্ট সেক্টর কমান্ডার। উনিও কিন্তু দালাল আইন বাতিল করে 11,000 এই যুদ্ধ অপরাধী এবং আটকে থাকায় তাদেরকে মুক্তি দিয়েছেন।
এবং ওনাকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় যেটা 1971 সালে যিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতিসংঘের প্রতিনিধিত্ব নেতৃত্ব দিয়েছেন শাহিজুর রহমান, যিনি সেখানে গিয়ে বলেছেন যে এখানে কোনো গণহত্যা হয় নাই, শাহিজুর রহমানকে উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এটার জন্য কিন্তু জিয়াউর রহমানের শাসনকালকে সমালোচনা করা হয়। এখন প্রশ্ন যে শেখ মুজিবুর রহমানের এই মানে অপশাসনের পরে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে একইভাবে জিয়াউর রহমানকে প্রশংসিত করা হয় যে উনি এখানে একটা মিক্সড ইনক্লুসিভনেস, বাংলাদেশের রাজনীতিতে যদি ইনক্লুসিভিটির পারফেক্ট উদাহরণ দিতে হয় তাহলে সবাই জিয়াউর রহমানকে মেনশন করে এবং পরবর্তীতে খালেদা জিয়াকে করে। কেন করে? খালেদা জিয়ার ক্যাবিনেটে দেখবেন মান্নান ভূঁইয়াও আছে, তারপরে সালাম তালুকদারও আছে, তারপরে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছে, ছাত্র ইউনিয়ন করা লোক, বামপন্থী লোক, আওয়ামীপন্থী লোক, নানা জায়গা থেকে আসা, ছাত্রলীগের সাবেক সভাপতিরাও আছে, আবার জামাতের আমির সেক্রেটারিও আছে। কি ইনক্লুসিভিটি আপনি দেখেন, বাম টু রাইট লেফট সবাইকে নিয়ে উনি মন্ত্রী পরিষদ করেছেন। শেখ জিয়াউর রহমানের কথা দেখেন, আপনি নানা ধরনের লোকদেরকে উনি ইনক্লুড করেছেন। এই যে আপনার আজকে যে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ সাহেব, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। উনি লন্ডনে ইউকেতে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। জিয়াউর রহমান তাকে ইয়াং বয়সে তাকে মন্ত্রী পরিষদে স্থান দিয়েছেন, আবার শাহজিজকে স্থান দিয়েছেন। তো সুতরাং এই জায়গাগুলো আমরা ভুলে যাই যখন আমরা আলোচনা করি, তখন রাজনৈতিক জায়গা থেকে আমাদের আলোচনা আসে। কথা হচ্ছে আমাদের এখন আলোচনাটা করতে হবে যে আমরা আসলে কি করব। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন এটা যেমন সত্য, আবার তাদের সাথে রাজনীতি করে করে আমরা একটা জায়গায় এসেছি এটাও সত্য। তারা আজকে নির্বাচনে যখন যাচ্ছেন তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করছেন, স্বাধীনতার বিজয় দিবস পালন করছেন, স্বাধীনতা দিবস পালন করছেন। এইটার জায়গাটায় একই বিতর্ক না তুলে এটা সমাধান কিভাবে করা যায় সেটা আমরা করতে পারি। আচ্ছা ধরেন আমি একটা প্রস্তাব দিই, এই যে যাদের ধরেন আমরা যেহেতু এতই বিতর্ক করি, এটা সংসদে বসে আমরা সমাধান করতে পারি যে ঠিক আছে জামাত স্বাধীনতার বিরুদ্ধে ছিল, জামাতের আপনার একটা স্টেটমেন্ট চাই, জামাত বলুক, তাহলে আমরা আজকে এখানে সব শেষ করলাম। আর যদি না হয় তাহলে একটা গণভোট দেন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, আপনি স্পেসিফিক গণভোট দেন, জনগণের রায় নেন। জনগণ যদি মনে করে, আমরা তো জনগণ বলি যে জনগণের রায় সর্বাত্মক, তাই না? অর্থাৎ আমি যেটা বলছি, দিনের পর দিন এই সমস্ত বিতর্কগুলো তুললে আমরা মানতাম, আওয়ামী লীগ বিএনপির এই বিতর্ক আমরা মানতাম যদি তারা এদের সাথে যুক্ত হয়ে আন্দোলন এবং সরকার গঠন না করতো। আপনারা যেহেতু করেছেন, কিসের জন্য করেছেন? ধরেন আমি বিএনপিকে জিজ্ঞেস করতে চাই, যেটা আপা একটু আগে বলেছেন যে যুগপৎ জামাতের সাথে যুগপৎ আন্দোলন করা অপরাধ না, জামাতের সাথে ক্ষমতার অংশীদার হওয়া অপরাধ না, তাহলে অপরাধটা কি আসলে? জামাতের সাথে মানে প্রবলেমটা কোথায়? নিশ্চয়ই যুগপৎ আন্দোলন করেছেন, নিশ্চয়ই সেখানে কোনো একটা স্ট্রেংথ ছিল, কোনো একটা স্বার্থ ছিল। আপনি তাকে সরকারের অংশ দিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা স্বার্থ ছিল। তাহলে আপনি এত বড় স্বার্থের কারণে তার সাথে গেলেন, অন্য কি স্বার্থ আপনি তাকে আজকে তার বিরুদ্ধে আপনার এত বড় অভিযোগটা বা তাকে আপনি হেয় প্রতিপন্ন করছেন? এই জায়গাগুলো আমাদের থরলি মানে উত্তেজনা বাদ দিয়ে যুক্তিতর্কের জায়গায় গিয়ে আমাদেরকে একটা সমাধানে পৌঁছতে হবে রে ভাই। বুঝছেন, আমরা কিন্তু সারা জীবনে প্রত্যহ জীবনে আপনি দেখবেন রিক্সাওয়ালা আপনার সাথে ঝগড়া করে ভাড়া নিয়ে, আপনি 2 টাকা দিয়ে চলে আসেন, ঠিক আছে। আমার ড্রাইভার আমার অনেক তার কাজ অপছন্দ, কিন্তু সে আমার প্রতি খুব লয়াল, আমি তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে তার অন্য দিক দূরস আছে কিন্তু মেনে নিলাম। এইভাবে আমাদের রাজনৈতিক জায়গাটাকে সলিউশনের জায়গায় আনতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় খুবই কম। মনিয়াপার কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নাহিদ ইসলামের কথাই। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, গাধাকে দিয়ে হাল চাষ করা কোনো বাহাদুরি নেই, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন। বিএনপিতে অসংখ্য যোগ্য ব্যক্তি আছেন, তাদের মধ্য থেকে কেন রাষ্ট্রপতি বানানো হচ্ছে না? দুঃখজনক। এই দেশে মানুষগুলো এমন বলে না যে যারে দিয়ে চক্ষু দান তারাই করো অপমান। এটা অন্য কেউ বলতে পারে, মজিবুর ভাই বলতে পারে, আমি বলতে পারি, বাট নাহিদের বলার রাইটস নাই, কারণ নাহিদ তার কাছ থেকেই শপথ নিয়েছে। যার হাত দিয়ে শপথ নিল, আইনটাকে মানলো, সেই মানুষটাকে সে এটা না বললেও স্ক্রিপ্ট করতে পারতো মিনিমাম। আমি এটাই বলবো যে রাজনীতি মানুষকে অসভ্যতা শেখায় না, অশোভনতা শেখায় না। রাজনীতি মানুষকে নম্রতা শেখায়, বিনয় শেখায়, ভদ্রতা শেখায়। যে দেশের রাজনীতিবিদরা যত নম্র, সে দেশ তত উন্নত।
আমি এইটুকুই বলতে চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, বিষয়টা ছিল সংসদ বিতর্ক বাড়ছে বিভাজন। আলোচনায় ছিলেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি সমর্থিত সংসদ সদস্য, আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় তাদের মূল্যবান সময় দেবার জন্য। আলোচনাও প্রাণবন্ত করবার চেষ্টা করেছি, যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এখান থেকে কেউ সরে আসতে পারে না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। সমাধান হয়তো আপনাদের হাতে আছে তাদের দুজনের বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামী সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।